দর্শক স্বাগত চলতে চলতে অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম এবং আপনাদের সঙ্গে থাকছে আমি মাহফুজ মিশু। বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আপনাকে স্বাগত। কেমন আছেন? আমরা বিচারপতি যারা হন তাদের জীবনের গল্প বেশিরভাগ মানুষই আসলে জানেন না, কারণ আপনাদের যে কাজের ধরন এবং যে বিধিবাধ্যকতা সেগুলোর কারণেই তারা সমাজে অনেক বেশি কম মিশেন। আমরা মূলত আসলে একজন বিচারকের জীবনের গল্প শুনতে চাই। আপনার বাবাও আইনজীবী ছিলেন এবং সম্ভবত সে কারণেই তার জুনিয়র হিসেবে আপনার ক্যারিয়ার শুরু। হ্যাঁ, এবং আইন পেশায় থাকতে থাকতে আপনি বিচারক কিভাবে হলেন বা হাইকোর্ট ডিভিশনের বিচারপতি কিভাবে নিয়োগ পেলেন, সেই গল্পটা দিয়ে আমরা শুরু করতে চাই। আমি যখন ল পাশ করি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তখন আমার প্রয়াত পিতা কুমিল্লা ডিস্ট্রিক্ট বারে আইন পেশায় সভাপতি নিযুক্ত ছিলেন এবং তিনি একাধারে তিনি প্রথম মুসলিম প্রেসিডেন্ট অফ দ্য কুমিল্লা ডিস্ট্রিক্ট বার এবং উনি 5 বার সভাপতি হয়েছিলেন। পাশ করার পর আমার পিতার অধীনে আমি সেখানে 3 বছর জেলা বারে প্র্যাকটিস করি। তারপর আমি 59 সালে লন্ডনে যাই, লিঙ্কন সিন থেকে বারেট ল করি, করে এখানে ফিরে ঢাকায় আমি প্র্যাকটিস আরম্ভ করি। এক পর্যায়ে গিয়ে দেখা গেল যখন শাহাবুদ্দিন সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট, আমাদের প্রয়াত প্রধান বিচারপতি শেরি সাহেব ছিলেন তখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, তিনি যখন অ্যাক্টিং চিফ জাস্টিস, তখন আমি একটা কেসে অ্যামিকাস কিউরি হিসাবে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিয়ার করি। সম্ভবত সেটাতেই উনি খুব একটু ইমপ্রেস হয়েছিলেন। হওয়ার পর তিনি আমাকে ডেকে বললেন যে বিচারক নিযুক্ত করতে গেলে আপনার কোনো আপত্তি নাই? বললেন যে না, আমার তো কোনো আপত্তি নাই। বিচারপতি হাবিবুর রহমান শেলি বলছে। শাহাবুদ্দিন সাহেব যখন প্রেসিডেন্ট হইলেন তখন আমার নাম এক পর্যায়ে প্রস্তাব করা হলো। তা আমাদের যে গেজেটটা প্রকাশ হলো, সেখানে এই প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে কিন্তু আমাদের নাম প্রস্তাব করা হয় নাই। কারণ তখন ওই 5ম সংশোধনীর ফলে আগে যেটা ছিল সাংবিধানিক কাঠামো, যে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে মাননীয় রাষ্ট্রপতি বিচারক নিয়োগ করবেন, কিন্তু সেটা 5ম সংশোধনীতে বাদ দেওয়া ছিল। সুতরাং ওনারা মাননীয় প্রধান বিচারপতির সাথে কোনো পরামর্শ না করেই আমাদের নাম চূড়ান্ত করলেন এবং গেজেট হয়ে গেল। এবং এরপর শুরুতেই আপনাদের নিয়োগটা একটা বিতর্কের মুখে পড়লো। হ্যাঁ, এবং এর পরের দিন শাহাবুদ্দিন সাহেব একটা ফুল কোর্ট, মানে হাইকোর্ট বিভাগ এবং অ্যাপিলেট বিভাগের সব বিচারপতিদের নিয়ে একটা ফুল কোর্ট মিটিং করলেন। সেখানে মিটিং করে ওনার সিদ্ধান্ত নিলেন, যেহেতু মাননীয় প্রধান বিচারপতির সাথে কোনো পরামর্শ ছাড়াই এই বিচারপতিদের নিয়োগ দেওয়া হয়েছে, তিনি শপথ পাঠ করাবেন না। এই তখন সরকার এবং এই নির্বাহী বিভাগ, প্রধান বিচারপতি আলাপ আলোচনা চলতে চলতে পরে গিয়ে একটা আপোষ রফা হলো। 13 তারিখ বিকেলে আপনার এই গ্যাজেট হলো। আবার আমরা 14 তারিখে দায়িত্ব আমরা শপথ নিলাম, নিয়ে আমরা কাজ আরম্ভ করলাম। বিচারকের জীবন এবং আইনজীবীর জীবন দুটোর মধ্যে তো অনেক তফাৎ। আইনজীবীকে অনেক বেশি পাবলিক অ্যাফেয়ার্স বা ক্লায়েন্টের সঙ্গে মেলামেশার সুযোগ থাকে। আপনি আগে থেকেই একটু রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা বলতেন, এক ধরনের রাজনৈতিক সচেতনতা ছিল, ফলে বিচারক জীবনে সেটা রক্ষা করতে পেরেছিলেন? আমি তো মনে করি আমি শতভাগ সেটা রক্ষা করতে পেরেছি। আমি যখন বিচারক নিযুক্ত হই তখন আমার স্ত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্টে, আমরা একসাথেই প্রগ্রেসিভ ল চেম্বার করে প্র্যাকটিস করতেন। কিন্তু যেদিন আমি শপথ নিলাম সেদিন থেকে তিনি সুপ্রিম কোর্টে যাওয়া বন্ধ করে দিলেন। কোনো প্র্যাকটিস আদালত আর কোনো আইন পেশা তিনি নিয়োজিত ছিলেন না, করতেন না। বিচারক হিসেবে আমার ভূমিকা আমি মনে করি বিতর্কিত, কারণ আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার এই শপথ মেনে চলার, এবং আমি শপথ মেনে চলেছি। আপনি অবসর জীবনে যাওয়ার পরে আপনি নানা রকম সামাজিক কর্মকাণ্ডে জড়িয়েছেন, বিশেষ করে যুদ্ধ অপরাধীদের বিচার, সন্ত্রাসবাদ ইত্যাদি বিষয়ে নিয়ে আপনি কথা বলেন। কিন্তু আপনি নিয়োগ পেলেন বিএনপি সরকারের সময়, যাদের সঙ্গে আপনার রাজনৈতিক আদর্শের সম্ভবত খুব একটা মিল নেই, এবং সেই নিয়োগটিও হয়েছিল তৎকালীন বিএনপি সরকারের আইনমন্ত্রীর অনুপ্রেরণায় বা তার উদ্যোগেই, এমনকি প্রধান বিচারপতিও জানতেন না। ফলে সেই সময়কার রাজনৈতিক সংস্কৃতি কি এখনকার চেয়ে ভিন্ন ছিল? সেই উত্তর শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই।
স্বাগত আর একবার। আমরা কথা বলছি বিচারপতি সৈয়দ আমিনুল ইসলামের সঙ্গে। স্যার, তাহলে আপনি মানে আমরা দেখলাম যে বিএনপির এক ধরনের রাজনৈতিক সিদ্ধান্তে আপনি বিচারক নিযুক্ত হলেন, এবং একদম না, পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তেই। পরবর্তীতে সেটিকে তারা তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে এক ধরনের সমঝোতা করে আলোচনা করে সেটিকে চূড়ান্ত করা হলো। প্রশ্ন হলো যে আমাদের দেশে আমরা সচরাচর রাজনৈতিক দলগুলোকে যদি এ ধরনের কাজ করতে যাই, তাহলে তারা নিজেদের লোককেই সেই সব পদগুলোতে করে সব সময় সচরাচর। এমনকি বিচার বিভাগ পৃথকীকরণ হওয়ার পরে এ ধরনের অভিযোগ কখনো কখনো উঠে, কেউ কেউ তুলেন। প্রশ্ন তাহলে কি আপনার সঙ্গে বিএনপির কোনো রাজনৈতিক সখ্যতা আগে থেকেই ছিল? আমার সাথে বিএনপির আগে যেটা বললাম, কোনো দিনের কোনো রাজনৈতিক সখ্যতা ছিল না এবং আদর্শগত মিলও ছিল না। রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও আমরা ব্যক্তিগত পর্যায়ে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। সেইটা প্লাস ওই মির্জা সাহেবের যে আমার পিতার সাথে একটা সম্পর্ক, আবার আমি ওনার জুনিয়র ছিলাম, সেই হিসাবে আমার কাজকর্মে, এবং এখানে বিচারপতি এম হক সাহেবেরও একটা বিরাট ভূমিকা আছে। আমি যখন পুপিলাইজ করি মির্জা গোলাম হাফেজের অধীনে, তখন উনি মির্জা সাহেবের ডান হাত, মানে জুনিয়র, উনি সব কিছু কাজ করতেন। তো ওনার সাথে আমার খুব একটা গভীর সম্পর্ক ছিল, হৃদ্যতা ছিল। তিনিও আমারকে বিচারক করার জন্যে খুব চেষ্টা করেছেন, এবং বলতে হবে উনি শেষ পর্যন্ত মির্জা হাফিজ সাহেবকে কনভিন্স করেছেন যে আপনি মুখে করেন, করলে পরে আপনি হতাশ হবে না, আপনি একটা ভালো বিচারক পাবেন। সেইভাবেই আমি হলাম। একটু আগে বলেছি নিরপেক্ষতা। আপনি দেখবেন আমি যেদিন বিচারক হওয়ার পর, আমি এই 13 বছর যে বিচারকের আসনে ছিলাম, আমার ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি আর আমার ওই ছেলের বাড়ি ছাড়া আমি আর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আমি এই 13 বছর যাই নাই। আর যে সমস্ত বিবাহের জন্য আইনজীবীদের ছেলে মেয়েদের বিয়েতে যেন জজ সাহেবদের দেয়, সেখানে অন্যান্য জজ সাহেবরা যেখানে গিয়েছে সেইভাবে গিয়েছি, তাছাড়া আমি যাই নাই। এবং এই যে হাইলাইটটা, যে বিচারক এবং আইনজীবীদের মধ্যে একটা দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এই বিচার ব্যবস্থাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য। এখন আপনি দেখবেন এটা হাসপাতাল খুললো, সেখানেও বিচারপতিদের দাওয়াত দেয়, ওনারা চলে যায়। একটা 5 তারা হোটেলে একটা অনুষ্ঠান হলো, দাওয়াত দিয়ে চলে যায়। যে কোনো সামাজিক অনুষ্ঠানে যদি আইন সম্পর্কিত কোনো বিষয় হয়, অথবা যেখানে প্রধান বিচারপতি যাবেন, সেখানে এই বিচারপতিতে যাওয়া উচিত, তাছাড়া যাওয়া উচিত না। আর কোনো অনুষ্ঠান। স্যার, সার্বিক বিবেচনায় এখন যদি বলি যে আমাদের বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়েছে, যদিও সেটির সক্ষমতা বা কার্যকরণ নিয়ে খানিকটা প্রশ্ন আছে, সার্বিকভাবে এখন বিচার বিভাগ কেমন আছে? এবং বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগ, আইনসভার নানা ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে মাঝে মাঝে লেগে যাচ্ছে, বিতর্ক উঠছে, সেই জায়গা থেকে আপনার মূল্যায়ন শুনতে চাই। উন্নতশীল এবং অনুন্নত দেশ সব জায়গাতেই কিন্তু, এবং ম্যাচিউর ডেমোক্রেসিতেও কিন্তু একটা আন্ডার কারেন্ট দ্বন্দ্ব থাকে আপনার নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। কখনো এটা প্রকাশ্যে আসে, সারফেস হয়, ভূমির উপরে আসে, কখনো এটা নিচে থাকে। তো এইটা সবসময় থাকে, এবং এটা কিন্তু একটা আমাদের শাসনতন্ত্রের অন্যতম একটা স্তম্ভ ছিল বিচার বিভাগের স্বাধীনতা। ওয়ান অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ আমার কনস্টিটিউশন হলো বিচার বিভাগের স্বাধীনতা। এই নিয়ে আইনজীবীদের মধ্যে অনেক আন্দোলন, এমনকি রাজনৈতিক দলের মধ্যে আন্দোলন। এবং শাহাবুদ্দিন সাহেব আওয়ামী লীগের সময় যখন প্রেসিডেন্ট ছিলেন, শেখ হাসিনার ওই 96 সালের পর, হ্যাঁ, তখন উনি একটা সোনারগাঁয়ে একটা প্রধান বিচার গেস্ট হিসেবে বক্তৃতা বললেন, সেই রাজনৈতিক দল যখন বিরোধী দলে থাকে তখন তারা বিচার বিভাগের স্বাধীনতা চায়, আর সেই দলই যখন সরকার গঠন করে তখন তারা বিচার বিভাগের স্বাধীনতার কথা ভুলে যায়। এটা কিন্তু এই দ্বন্দ্বটা মোটামুটি আমাদের স্বাধীনতার পর থেকে চলে আসছে। স্যার, আমরা আবার একটা বিরতি নিচ্ছি, ফিরে আপনার সঙ্গে আবারও কথা বলবো। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতি, কথা বলবো বিচারপতি সৈয়দ আমিনুল ইসলামের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত আর একবার। স্যার, আমরা কথা বলছিলাম আপনার সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা এবং এইসব বিষয় নিয়ে। এখন যেটা প্রশ্ন হলো যে আমরা দেখছি যে বিচার বিভাগের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব সবসময় ছিল, আপনি সেটি বললেন। বিচারক নিয়োগের কোনো নীতিমালা এখন পর্যন্ত আমরা আইনটা করতে পারিনি, ফলে সেটাও একটা সংকট কখনো কখনো করে কিনা। খুবই, এটা একটা দুঃখজনক ব্যাপার। কারণ আমাদের সংবিধানে বলা আছে, ৫৫ অনুচ্ছেদে বলা আছে, একটা মোটামুটি গাইডলাইন দেওয়া আছে যে এই যোগ্যতা থাকতে হবে একজনকে উচ্চ আদালতে, হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগে বিচারক নিয়োগের ক্ষেত্রে। তারপরেই আবার বলা আছে আর কি কি শর্ত লাগবে সেটা পার্লামেন্ট আইনের দ্বারা সেটা নিয়ন্ত্রণ করবে। কিন্তু
আজকে এত বছর হয়ে গেল, সব রাজনৈতিক দল বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, যোগ্য দক্ষ ব্যক্তিদের বিচারক হিসাবে নিয়োগ দেওয়ার কথা বলে, কিন্তু এখানে যখন আসে না বিএনপি, না আওয়ামী লীগ, না সামরিক শাসন, কেউ কিন্তু এই আইনটা করে না। কিন্তু স্যার আমাদের দেশের বিচার বিভাগ নিয়েও কারো কারো অভিযোগ রয়েছে, কারণ এদেশের যখন সামরিক শাসন এসেছে বা অবৈধ কোনো সরকার এসেছে, সেটি কোনো না কোনোভাবে বিচার প্রত্যক্ষভাবেই, যেমন আপনার আমাদের প্রখ্যাত বিচারপতি কামালউদ্দিন হোসেন, তিনি খুব একজন বিজ্ঞ বিচারক ছিলেন, তিনিও রায় দিয়েছেন এবং আপিল বিভাগে কয়েকটা যে মার্শাল ল হলো সুপার কনস্টিটিউশনাল ল, ওনারা সংবিধানের উপরে স্থান দিলেন সামরিক শাসনকে এবং দিয়ে বললেন মার্শাল ল ইজ দি সুপার কনস্টিটিউশনাল ল, ইট উইল প্রিভেইল ওভার দি কনস্টিটিউশন। আবার এই মাহমুদ ইসলাম সাহেবের যখন কনস্টিটিউশন অফ বাংলাদেশ বইটা পাবলিশ হয়, বেলাতে একটা আপনার ল ইনস্টিটিউট মিটিং হলো বিলিয়ায়, সেখানে কামালউদ্দিন হোসেন সাহেব ছিলেন, তিনিও বক্তৃতা দিয়েছেন। তিনি বলেন যে আমি যে রায়টা দিয়েছিলাম, এই রায়টা যদি এটা ওভাররুল হয়, এটাকে বাতিল করে আমি খুশি হব। অর্থাৎ দেখা গেছে অতীতে বহু সময় আমাদের মাননীয় বিচারপতিরা বিচারকালীন সময় তাদের শপথ সঠিকভাবে পালন করতে পারেন নাই। এবং স্যার আমাদের প্রধান সামরিক প্রশাসকও কখনো কখনো বিচারপতিরা হয়েছেন। না, প্রধান বিচারক হয় নাই, বিচারক হয় না, কিন্তু তাদের একক ক্ষমতা ছিল, যে মার্শাল রেগুলেশনে। তখন তো মার্শাল রেগুলেশন দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হতো, যে কোনো নিয়মিত এবং একটা ইনডেমনি ছিল, কোনো কেউ প্রশ্ন করতে পারবে না। এই দেখেন যে বঙ্গবন্ধু হত্যা একটা অর্ডিনেন্স করে বলে দিল আর বিচার করা যাবে না, পরবর্তীতে এসে আইন চ্যালেঞ্জ হওয়ার পরে হলো। এখন নির্বাহী বিভাগের বলা এমনি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত নির্বাহী বিভাগের সাথে একটা শীতল সম্পর্ক থাকে বিচার বিভাগের। আর যখন স্বৈরশাসক আছে, তার তো প্রকাশ্যে বিচার বিভাগের উপর তারা হস্তক্ষেপ করে। স্যার আপনি মানে পরবর্তী জীবনে সরাসরি রাজনীতি না করলে আপনি ছাত্র জীবনে বা বিচারক হওয়ার আগের জীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে ছোটোবেলা থেকে জড়িত ছিলেন, পিতার সঙ্গে গ্রেপ্তারও হতে হয়েছিল আপনাকে একদম সেই ছোট বয়সেই। ছোটো বয়সে আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আইয়ুব খান মার্শাল ল দিলেন, ওই যুক্তফ্রন্টের সরকারকে ভেঙে দিয়ে মার্শাল ল দিলেন এবং এসকান্দর মির্জা হলো পূর্ব পাকিস্তানের গভর্নর। তখন হলো 92 ক ধারা অনুযায়ী তখনকার সংবিধানে সেফটি ইস্ট পাকিস্তান সেফটি অর্ডিন্যান্স বলে আমি এবং আমার পিতা, আরও অনেকেই গ্রেফতার হয়েছিল, তার মধ্যে আমি এবং আমার পিতাও গ্রেফতার হয়েছিলাম। এবং ভারতবর্ষের ইতিহাসে এটা একটা ঘটনা, পণ্ডিত মতিলাল নেহরু এবং জওহরলাল নেহরু পিতা পুত্র একবার একসাথে গ্রেপ্তার হয়েছিল, আর পূর্ব বাংলায় আমি আর আমার পিতা একসাথে গ্রেপ্তার হয়েছিল। স্যার প্রশ্নটা এখানেই, সেই বাংলাদেশে এখন বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি, এই উত্তর শুনে শেষ করতে চাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওই মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এইটাকে আমাদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে হবে, বিনা আপোষে সর্বময় ত্যাগের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই আদর্শটাকে আমাদের বাস্তবায়িত করতে হবে। এবং তরুণ প্রজন্মের মধ্যে এই নীতিটাকে তারা আঁকড়ে ধরে আছে, তাদেরকে সঠিক পথ দেখানো। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে এটাকে বিকৃত করার আমাদের পদস্খলনের কোনো অবকাশ নাই। সুতরাং আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন থাকবে, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ব্যাপারে কখনো কোনোরূপ ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনি এই ব্যাপারে অটল থাকবেন, দেশকে সঠিক পথে পরিচালিত করবেন, যাতে মুক্তিযুদ্ধের চেতনা এই দেশ থেকে অবরুদ্ধ না হয়। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করতে হচ্ছে আজ, কথা হবে পরবর্তী পর্বে নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।